1948 সালের 30শে জানুয়ারি বিকেল। ঘড়িতে তখন 5টা বেজে 15 মিনিট। গান্ধীজি তখন বিড়লা হাউসের প্রার্থনা সভার জন্য রওনা দিচ্ছিলেন। তাকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়। হঠাৎ ভিড় থেকে বেরিয়ে এলো একজন যুবক। শোনা গেল 3টি গুলির শব্দ, আর তার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন জাতির জনক মহাত্মা গান্ধী। নমস্কার বন্ধুরা, উদ্দীপনা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক দিনের গল্প যা ভারতবর্ষের মানুষের কাছে ছিল এক মর্মান্তিক দিন। এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দিনটা ছিল শুক্রবার। সকালটা ছিল আপাত দৃষ্টিতে গান্ধীজির আর 5টা দিনের মতোই। এটি ছিল তার জীবনের শেষ সূর্যোদয়, যা তিনি বিড়লা হাউসের একটি কক্ষে কাটিয়েছিলেন। সেখানে তিনি তার জীবনের শেষ 144 দিন ছিলেন। তার দিনটি শুরু হয়েছিল ভোর 3:30টায়, যেমনটা তিনি অভ্যস্ত ছিলেন প্রার্থনার মাধ্যমে। ঘুম থেকে উঠে তিনি তার ব্যক্তিগত পরিচর্যাকারী মনু এবং আভা এবং বাকি অন্যান্যদেরকে ডেকে তুলেছিলেন, যাতে তিনি তার দৈনন্দিন কাজের জন্য প্রস্তুত হতে পারেন। তার প্রাতঃকালীন পরিচর্যা ছিল সম্পূর্ণ সাধারণ এক ভারতীয়র মতো, যা শুরু হয়েছিল নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজার মাধ্যমে। প্রাতঃকালীন প্রার্থনা ও কাজ শেষ করার পর চারিদিকে তখনও অন্ধকার থাকা সত্ত্বেও তিনি তার কাজ শুরু করেন। দুর্বলতার জন্য তিনি তার হাঁটার লাঠি এবং মনু ও আভার কাঁধে ভর দিয়ে ভেতরের ঘরে যান। দিনের প্রথম কাজটি ছিল একটি নতুন কংগ্রেসের সংবিধানের খসড়া সংশোধনের মাধ্যমে, যা তিনি আগের দিন রাত্রে লিখেছিলেন। এই নথিটি পরবর্তীকালে জাতির প্রতি তার শেষ উইল ও অঙ্গীকার হিসেবে পরিচিতি লাভ করে। ভোর 4:45 তিনি লেবু, মধু এবং গরম জলের মিশ্রণ পান করেন এবং 1 ঘন্টা পর দৈনন্দিন কমলালেবুর রস পান করেন। শারীরিক দুর্বলতা অনুভব করায় তিনি আধ ঘন্টার জন্য ঘুমিয়ে নেন। ঘুম থেকে উঠে তিনি তার ব্যক্তিগত চিঠিপত্রের ফাইল দেখতে চান। শারীরিক দুর্বলতা এবং ক্রমাগত কাশির কারণে তিনি তালগুড়ের লজেন্স খেতেন, যা লবঙ্গের গুঁড়ো দিয়ে তৈরি হতো। যখন মনু তার জন্য লবঙ্গের গুঁড়ো তৈরি করতে যান, তখন তিনি তাকে থামিয়ে দেন এবং বলেন, কে জানে রাতে কি ঘটবে, আমি জীবিত থাকবো কিনা। যদি আমি জীবিত থাকি তাহলে তুমি সহজেই কিছু তৈরি করে নিতে পারবে। এটি ছিল তার মৃত্যুর একটি সুপুষ্ট পূর্ব লক্ষণ। এরপর সকাল 7টায় তিনি ভেতরের ঘরে পায়চারি করছিলেন। এমন সময় তিনি রাজেন নেহরুর সাথে দেখা করেন। এখানে বলে দিই, রাজেন নেহরু ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দূর সম্পর্কের ভাই রতন কুমার নেহরুর স্ত্রী। সকাল 8টায় তিনি সংবিধানের খসড়া তার ব্যক্তিগত সচিব প্যায়লালকে দেন। সকাল 9:30 তিনি তার প্রাতরাশ গ্রহণ করেন, যার মধ্যে ছিল ছাগলের দুধ, রান্না করা ও কাঁচা শাকসবজি, কমলালেবু, গাজরের রস এবং অন্যান্য ফল। এর ফাঁকে তিনি তার দৈনন্দিন বাংলা লেখার অভ্যাসও চালিয়ে যান। তিনি সেদিনের খাতায় লিখেছিলেন, ভৈরবের বাড়ি নৈহাটিতে, শৈলা তার বড় মেয়ে, আজ শৈলার বিয়ে কৈলাসের সঙ্গে। এটি তার স্বাভাবিক দিনের মতোই ছিল, যেখানে তিনি ব্যক্তিগত পরিচর্যা, আধ্যাত্মিক অনুশীলন এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে ভারসাম্য রক্ষা করেছিলেন। গান্ধীজির জীবনের শেষ দিনের বর্ণনা শুধুমাত্র দৈনন্দিন রুটিনের বর্ণনা নয়, বরং এটি গভীর প্রজ্ঞা এবং আসন্ন ভাগ্য সম্পর্কে সচেতনতার একটি মর্মান্তিক চিত্র। তিনি তার ঘনিষ্ঠ জনদের কাছে বারবার তার মৃত্যুর ইঙ্গিত দিচ্ছিলেন। দিনের মধ্যভাগে তিনি তার ব্যক্তিগত সচিব বিশনকে ডেকে এনে তার ব্যক্তিগত চিঠিগুলো নিয়ে আসতে বলেন। তিনি বলেন, আমাকে আজকেই এগুলোর উত্তর দিতে হবে, কারণ কাল আমি জীবিত থাকতে পারি বা নাও থাকতে পারি। এই উক্তিগুলি থেকে বোঝা যায় তিনি তার কাজকে একটি চূড়ান্ত পরিসমাপ্তির দিকে নিয়ে যাচ্ছিলেন। এরপর দুপুর 1:30 দিকে ব্রিজকৃষ্ণ নামের একজন তার অনুসারী তাকে মাস্টার তারা সিংয়ের একটি বিবৃতি পাঠ করে শোনান, যেখানে তারা সিং রাগান্বিতভাবে গান্ধীজিকে হিমালয়ে যাওয়ার নির্দেশ দেন। এখানে বলে দিই, তারা সিং ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট শিখ নেতা এবং তিনি গান্ধীজির একজন তীব্র সমালোচক ছিলেন। এরপর দুপুর 2:15 প্রতিদিনের মতো একটি স্বাভাবিক সাক্ষাৎকারের পর্ব শুরু হয়। ওই দিন ওই সাক্ষাৎকারে 2 জন পাঞ্জাবি তার সাথে তাদের প্রদেশের হরিজনদের সম্পর্কে কিছু কথা বলেন। সিলনের একজন তার মেয়েকে নিয়ে এসে গান্ধীজির সাথে দেখা করেন এবং তারা গান্ধীজিকে 14ই ফেব্রুয়ারির সিংহলের স্বাধীনতা সম্পর্কে কিছু বলতে বলেন। মেয়েটি গান্ধীজির অটোগ্রাফ নেয় এবং এটাই ছিল তার শেষ অটোগ্রাফ।
এই সময় গান্ধীজির কাছে একজন অধ্যাপকের ফোন আসে। তখন ঘড়িতে 3টা বাজে। প্রায় 3টা বেজে 15 মিনিট হেনরি কাটিয়ার বেসন নামে একজন ফরাসি আলোকচিত্রী তাকে একটি ছবির অ্যালবাম উপহার দেন। এরপর তিনি একটি পাঞ্জাবি প্রতিনিধি দল ও একটি শিখ প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন, যারা তাকে 15ই ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সম্মেলনের জন্য রাষ্ট্রপতির নাম সুপারিশ করতে অনুরোধ করেন। গান্ধীজি কংগ্রেস সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম প্রস্তাব করেন। বিকাল 4টার দিকে সাক্ষাৎকারটি শেষ হয় এবং এই সময় সর্দার বল্লভভাই প্যাটেল তার মেয়েকে এবং একজন সচিব মণিবেনকে নিয়ে আসেন গান্ধীজির সঙ্গে কিছু কথা বলার জন্য, এবং তারা তৎক্ষণাৎ একটি আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন। আলোচনা চলাকালীন 8টা 30-এর দিকে আভা গান্ধীজির শেষ খাবারটি নিয়ে আসেন, যা ছিল ছাগলের দুধ রান্না করা এবং কাঁচা শাকসবজি, কমলালেবু এবং আদা, টক লেবু এবং ঘৃতকুমারীর রসের মাখনের মিশ্রণ। গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে কথা বলছিলেন এবং খাচ্ছিলেন। ঠিক এমন সময় দুইজন নেতা গান্ধীজির সাথে দেখা করতে আসেন এবং তারা মনুকে বলেন তারা গান্ধীজিকে দেখতে চান। মনু গান্ধীজিকে জিজ্ঞাসা করেন যে তিনি তাদের সাথে দেখা করবেন কিনা। গান্ধীজি তখন উত্তরে বলেন, তাদের বলো আমি যাব, তবে কেবল প্রার্থনা সভার পরেই, এবং তাও যদি আমি বেঁচে থাকি। আমরা আলোচনা করব। এরপর আসে সেই ভয়ঙ্কর সময়। তার আগে বলে দেই, গান্ধীজির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তা ছিল একটি সুপরিকল্পিত হত্যা। কারণ মাত্র 10 দিন আগে 1948 সালের 20শে জানুয়ারি বিড়লা হাউসে গান্ধীজির প্রার্থনা সভার উপর একটি বোমা হামলা হয়। এই হামলার মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সেই সুযোগে গান্ধীজিকে হত্যা করা। মদনলাল পাভা নামের একজন এই হামলা চালায়, কিন্তু তার বাকি সহযোগীরা পালিয়ে যায় এবং সে ধরা পড়ে। যদিও এই হামলায় কেউ আহত হয়নি এবং গান্ধীজি নিজেই শান্ত ছিলেন। এবার আসি মূল ঘটনায়। 30শে জানুয়ারি বিকেল 5:15 গান্ধীজি তার নিয়মিত সভার জন্য বিড়লা হাউসের লনে রওনা দেন। তিনি সেদিন 10 মিনিট দেরি করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তার দেরি হয়ে গিয়েছিল। বয়সের কারণে দুর্বল হয়ে পড়ায় তিনি মনু এবং আভার কাঁধে ভর দিয়ে বিড়লা হাউসের লনের মধ্য দিয়ে শর্টকাট নিয়ে যাচ্ছিলেন। হাজার হাজার মানুষ তাকে দেখতে অপেক্ষা করছিল। গান্ধীজি যখন প্রার্থনা স্থানের সিঁড়ির কাছে এসে পৌঁছান, তখন ভিড়ের থেকে একজন যুবক তার দিকে এগিয়ে আসে। সেই যুবকটি ছিল নাথুরাম গডসে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গডসে প্রথমে গান্ধীজিকে নমস্কার করার ভান করে এবং মনুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপরেই সে একটি পিস্তল বের করে এবং খুব কাছ থেকে গান্ধীজির পেটে ও বুকে 3টি গুলি চালায়। গান্ধীজি গুলিবিদ্ধ হওয়ার পরেই কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন এবং সেই সময় তিনি তার শেষ শব্দগুলো উচ্চারণ করেন, হে রাম, হে রাম। এরপর তিনি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়েন। বিকেল 5:17 তিনি মৃত্যুবরণ করেন। অন্যদিকে সেখানে উপস্থিত মার্কিন উপকনসাল হারবার্ট রেইনার জুনিয়র গডসেকে জাপটে ধরেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন। গডসে কেন গান্ধীজিকে হত্যা করেছিল তা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। রেডিওতে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন, যেখানে তিনি বলেন, বন্ধুরা এবং কমরেডরা, আমাদের জীবন থেকে আলো নিভে গেছে এবং সর্বত্র অন্ধকারে ছেয়ে গেছে, এবং আমি ঠিক জানি না তোমাদের কিভাবে বলবো বা কী বলবো। আমাদের প্রিয় নেতা, যাকে আমরা বাপু বলে ডাকতাম, জাতির পিতা, আর নেই। সরোজিনী নাইডু তার একটি রেডিও সম্প্রচারে বলেন, মাই ফাদার ডু নট রেস্ট, অর্থাৎ আমার পিতা বিশ্রাম নেবেন না। পরের দিন অর্থাৎ 1848 সালের 31শে জানুয়ারি গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। একটি ফুল দিয়ে সাজানো ট্রাকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, যা একটি বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছিল। গান্ধীজির কনিষ্ঠ পুত্র রামদাস গান্ধী তার চিতায় প্রথম অগ্নিসংযোগ করেন। যমুনা নদীর পশ্চিম তীরে যেখানে গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হয়, সেখানে তার স্মৃতির উদ্দেশ্যে একটি সমাধি নির্মিত হয়, যা রাজঘাট নামে পরিচিত। সমাধিটি একটি সাধারণ কালো মার্বেলের বেদি দিয়ে তৈরি, যেখানে তার শেষ শব্দ হে রাম খোদাই করা আছে। আজকের মতো এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন, এবং এইরকম আরও ইন্টারেস্টিং বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।